এনকেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি এই সময়। 26-এর ভোটে বাঙালি আবেগী বাজি। 21-এর মঞ্চ থেকে 26-এর সুর বেঁধে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধিতায় বাংলা ভাষাই অস্ত্র করতে চলেছেন। কার্যত তার ভাষণের অধিকাংশ অংশ জুড়েই রইল এই বাঙালি অস্মিতার প্রসঙ্গ। আরো বেশি আসনে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন তিনি। নতুন দুটি স্লোগান দিয়েছেন, ভোকাল টনিক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নারী সুরক্ষা থেকে দুর্নীতি বিবিধ ইস্যুতে নীরব থাকতেই দেখা গেল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 26-এর বিধানসভা নির্বাচনের প্রচারের কার্যত বোধন হয়ে গেল রাজ্যে, এবং এই পরিস্থিতিতেই যে সমস্ত ইস্যুগুলো উঠে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, এবং তার পাল্টা আমরা দেখলাম উত্তরকন্যা অভিযান ছিল আজ রাজ্য বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে। সেই যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে বিরোধী দলনেতাও একগুচ্ছ আক্রমণ করলেন রাজ্যের শাসক দলকে। ফলে এই বিষয়গুলি নিয়েই আগামী বিধানসভা নির্বাচনের একটা যে প্রচার পর্বে কোন কোন ইস্যুগুলি বড় হয়ে উঠবে তার একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়, এবং সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এই সময়ের মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন সম্রাট চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী, রয়েছেন সিপিএম এর যুবনেতা শুভজিৎ সরকার, আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার, আমাদের সঙ্গে রয়েছেন, এবং রয়েছেন সম্বিত পাল, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের সকলকে এনকেটিভি বাংলার পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমেই যে বিষয়টিতে যাব, যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আজকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রীর ভাষণে প্রধান জায়গা জুড়ে থেকেছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদ থেকে বাঙালি অস্মিতার প্রসঙ্গ। আর আগামী নির্বাচনের পরে বিজেপিকে দিয়ে জয় বাংলা বলাবেন এমনই হুঙ্কার শোনা গেল তাঁর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমরা শুনবো বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী আজ ঠিক কি সুর বেঁধে দিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। 26 তারিখ থেকে প্ল্যান করুন। 27শে জুলাই নানুর দিবস, 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। ঠিক এভাবেই শনিবার থেকে শুরু হয়ে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত নতুন ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিক্টোরিয়া হাউস থেকে দরিনা ক্রসিং পর্যন্ত ভিড়ে ঠাসা ধর্মতলা চত্বরে মঞ্চ থেকে বাংলার অস্মিতা নিয়ে কর্মসূচিও ঘোষণা করলেন তিনি। সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব, এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে। মনে থাকবে, 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। গত 16ই জুলাই এর প্রতিবাদেই রাজপথে নেমেছিলেন মমতা। ফলে বাঙালি অস্মিতা যে আগামী বিধানসভা নির্বাচনে বড় ইস্যুতে পরিণত হতে চলেছে তা স্পষ্ট ছিল। এবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও আগামী বিধানসভা নির্বাচনে দলের রাজনৈতিক দিশা স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো। এমনকি দিল্লিতে আন্দোলন পৌঁছে দেওয়ার হুঙ্কারও দিয়েছেন তিনি। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেওয়ার লোক নই, আমি ধরলে ছাড়ি না। আমাদের যত এমপিরা আছে, আমি গান্ধী স্ট্যাচুর কাছে বাংলার উপরে যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে ধর্ণা দেওয়ার জন্য অনুরোধ করব। আমি যারা খেলোয়াড় আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারাও একদিন ধর্ণা দিন। মুসলিম অনুপ্রবেশকারীকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে ফেক আধার কার্ড বানিয়ে দেবেন, রেশন কার্ড বানিয়ে দেবেন, আর তারা সেই কার্ড দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করবে। আর রেডে ধরা পড়লে তাদের বাংলাদেশি বলে চিহ্নিত হয়ে যাবে। আর তাদের যদি ডিটেক্টেড রিপোর্ট করবার ব্যবস্থা মুখ্যমন্ত্রী বলবেন বাঙালিদের ওপর আক্রমণ। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, বিজেপিকে দিয়ে জয় বাংলা বলাবেন। গর্ব করে বাংলা বলার সঙ্গে সংসদের অধিবেশনেও বাংলায় বক্তব্য রাখার প্রস্তাব অভিষেকের। আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। গর্ব করে বলবেন বাংলা। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, এখন বলছে জয় মা কালী।
এখন বলছে জয় মা দুর্গা। 2021-এর বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার রাজ্যে এসেছিলেন। তাই বিজেপির অবাঙালি কেন্দ্রীয় নেতৃত্বকে বহিরাগত বলে দেখে দিয়েই নির্বাচনে বাজিমাত করেছিলেন মমতা। এবারেও বাঙালি অস্মিতাতেই বাজি রাখলেন তিনি। কিন্তু আইন শৃঙ্খলা থেকে শিল্প বিনিয়োগ বা কর্মসংস্থানের প্রশ্নে দেশের অন্যত্র পশ্চিমবঙ্গের যে ভাবমূর্তি তা কোন বাঙালি অস্মিতা বহন করে প্রশ্ন উঠছে। পাশাপাশি 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার সঙ্গে নিয়োগ দুর্নীতি থেকে নারী সুরক্ষা নিয়ে বিরোধীদের আন্দোলন কি বাঙালি অস্মিতা দিয়ে ঢাকা যাবে? উত্তরের জন্য অপেক্ষা আর বছর খানেকের। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। সরকারের কাছে এর আগে আমরা দেখেছি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে কথা বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিষয়ে কিছু বলেননি, বা রাজ্য বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা সেই বিষয়ে সে অর্থে তারা বলছেন যে অসমের মুখ্যমন্ত্রী নাকি সেই বিষয়টি সেভাবে বলতে চাননি। বাঙালি কি এই বাঙালি বিরোধী অবস্থানকে মেনে নেবে? আজকে মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে যে কথা বলছেন, এটা কি খানিকটা ব্যাকফুটে ঠেলে দিল বিজেপিকে? অঙ্কুরদা, আজকে তো সব থেকে প্রথম প্রশ্ন তোমার করার কথা ছিল শুভজিৎকে, কারণ আজকের ঘটনার সূত্রপাত তো ঘটিয়েছিল শুভজিৎরা। কিন্তু বিষয়টা হচ্ছে, তুমি যদি শুভজিৎকে আজকে প্রশ্ন করো, শুভজিৎ বলবে যে গুলি চালানোর অর্ডার দিয়েছিল তাকে গিয়ে প্রশ্ন করো। তাকে যদি প্রশ্ন করতে হয় তাহলে তো এখন উত্তর তৃণমূলকে দিতে হবে। যাই হোক, বিষয়টা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী সেই মঞ্চে দাঁড়িয়ে, শহীদ স্মরণ তো ছেড়ে দাও, উনি বললেন বাংলা ভাষার কথা, ভাষা আন্দোলনের কথা। আমি মুখ্যমন্ত্রীর একটি টুইট, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে 2015 সালের 21শে সেপ্টেম্বর করা হয়েছিল, উই হ্যাভ আস্কড ফর উর্দু টু বি মেড এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন মাইনরিটি কমিউনিটি ডমিনেটেড এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল সিএম। আমি দেখাচ্ছি, জুম করে দেখিও, যদি পারে তৃণমূল কংগ্রেস সম্রাট দ্বারা অস্বীকার করুক যে এইটা তৃণমূল কংগ্রেসের টুইট না। উনি ভাষা আন্দোলনের কথা বলছেন। ভাষা আন্দোলন তো 2018 সালে হয়েছিল উত্তর দিনাজপুরের দাড়িভিটে, যেখানে স্কুলে যেখানে বাংলা সরিয়ে উর্দু বসানোর চেষ্টা করা হয়েছিল এবং ভাষা আন্দোলনের ওপর গুলি চালিয়েছিল এই মমতা ব্যানার্জির পুলিশ, এবং রাজেশ তাপস বলে দুজন ছাত্র সেখানে মারা গেছিল। আজকে মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে বলছে ভাষা আন্দোলনের কথা। অভিষেক ব্যানার্জি যে প্রস্তাবটা দিয়েছে আমরা সহমত আছি। এইবার সংসদে চলুন বাংলা ভাষায় কথা বলা হোক। পশ্চিমবাংলার 12টা নির্বাচিত বিজেপি সাংসদ বাংলা ভাষায় কথা বলবে। আসাম থেকে রাজ্যসভার সাংসদ বাংলা ভাষায় কথা বলবে। আপনাদের কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহাকে দিয়ে বাংলা ভাষায় কথা বলাতে পারবেন? বলুন। শুনে সম্রাট চক্রবর্তী। না না, স্নেহান যেটা বললো সেখান থেকে শুরু করি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বললো তার সঙ্গে সহমত আছে। তাহলে আমি সেই জায়গা থেকে ধরি যে নরেন্দ্র মোদী এসে উর্দু ভাষায় যেটা বলেছিল সেটা থেকে শুরু করছে। না, নরেন্দ্র মোদী এসে জয় বাংলা বলবেন, সহমত তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই বলেছে, এটার সাথেও নিশ্চয়ই স্নেহান সহমত। কিন্তু ঘটনাটা হচ্ছে, বাংলা ভাষা তো আজকে সত্যি আক্রান্ত, অস্বীকার করার তো কোনো জায়গা নেই। প্রথমে যেটা দিয়ে আজকের ঘটনার থেকে শুরু করা যায়, যে আজকে কল্লোলিনী কলকাতা জনবিস্ফোরণ দেখেছে। হ্যাঁ, ঠিক আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা শুধু আজকে 21শে জুলাই নয়, কিছুদিন আগে আপনারা বাংলা ভাষা আক্রান্ত আজকে উত্তম কুমার ব্রজবাসী, আমরা জানি এগুলো। সম্রাটবাবু, আমি যেটা আপনার কাছে জানতে চাইছি যে খুব স্পষ্ট ভাবে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন, দাবি নেই, এটা কার্যত দলের সাধারণ সম্পাদক বলছেন, মানে এটা কার্যত নির্দেশ। তা বাকিরা বলবেন, এই কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, এটা বাংলায় বলবেন? যতজন পারবেন বাংলায় বলবেন, যত বেশি সংখ্যক সাংসদ আমাদের বাংলায় বলবেন। আপনারা তো অবাঙালিদের খুঁজে আনেন তো আপনারা। কোনটা খুঁজে আনার? এই সাকেত গোখলে, ইউসুফ পাঠান, আপনারা পান না কাউকে বাঙালি, তো সেই জন্য এদেরকে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, এক্ষেত্রে আমাকে বলতে দিতে হবে, আমরা বাঙালি পাই না বলে তাহলে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে এই কারণে বিকৃত করা হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা যদি আরো পেছনে যাই, নেতাজি সুভাষচন্দ্র বসু যাকে ভারত মাতা বলেছিলেন, তিনি একজন গুজরাটি ছিলেন। আপনাকে বুঝতে হবে, বাংলা তো এখানে তো বাংলা মাতা বলা হচ্ছে না, বাংলা মাতা প্রথমত নাম্বার 2 আপনি বলেছেন না, শেষ করতে দিন। বাংলা ক্রিকেট টিমে আমরা যদি দেখি, বিগত দিনে অরুণলাল থেকে অশোক মালাতার থেকে দিলীপ দোষী খেলেছে, তাহলে কি বাঙালিরা বিপন্ন হয়ে পড়েছিল?
বাংলা ফুটবল টিমে কুলজিৎ সিং বারংবার প্রশ্ন উঠেছে যে বাংলার দুটো প্রধান ফুটবল ক্লাবে কেন বাঙালি বাদ দিয়ে বাকিরা ওঠে, বাঙালির ছেলেরা উঠতে পারে না। যাই হোক, সেটা বিদেশি, ভিন্ন আপনি ভুল বিতর্ক। করছেন, এটা বিদেশি নিয়ে প্রশ্ন উঠেছে। কখনো এই প্রশ্ন আসেনি যে বাংলার ফুটবল টিমে ভিন রাজ্যের ছেলেরা এখনো খেলছে। না না, আপনি খেলছে যদি তো, এটা তো অবশ্যই খেলছে। খেলছে। আমার বক্তব্য এবং সেটা নয়। অন্য আমার বক্তব্য হচ্ছে কি, আপনারা যে বাঙালি নিয়ে যে কথাবার্তা বলছেন, সেই বাঙালি কথাবার্তাগুলো যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি সেটাই এটাও ভুলে সম্ভব নয়। যাচ্ছেন, এক এটাও নম্বর। ভুলে যাচ্ছেন নাম্বার টু, যে 1.5 কোটি মানুষ, ভিন রাজ্যের মানুষ আজকে এই বাংলায় কাজের সূত্রে রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে কি বার করে দিতে হবে? আমরা কোথায় বললাম বার করে দিতে হবে? তাহলে তো বাংলা সবাইকে গ্রহণ করেছে। আজকে ইউসুফ পাঠান বা কীর্তি আজাদ দিয়ে প্রশ্ন আসছে। আরে আমরা তো বলিনি, মানে সংবাদ মাধ্যমও বলেনি, বিজেপিও বলেনি যে তারা মাস্ট তাদের বাংলায় গিয়ে ভাষণ দিতে হবে। বলেছেন তো আপনার দলের নেতা, আপনার দলের কথা বলছেন। বাঙালি সাংসদ বাংলায় কথা বেশ, বলতে পারবে, আসি। বলুন, আমি বাকিদের কীর্তি কাছে আজাদ, যাই। সত্যবন্ধু নারায়ণ আমি বাবু। আসবো শুভজিৎ সরকারের কাছে। এই যে একটা ভাষা আন্দোলনের ডাক দেওয়া হলো, এই ভাষা আন্দোলনের ডাকটা সম্পর্কে সিপিএম কি ভাবছে? প্রথম কথা হচ্ছে, এই ভাষা আন্দোলনের ডাক দেওয়াকে মানে অত্যন্ত খারাপ লাগছে বলতে এই কথাটা, যে ভাষা আন্দোলনের সেই ইতিহাস এবং তাদের শহীদ হওয়া, এটা কিন্তু অনেক ক্ষেত্রে অপমান করা বলে আমার মনে হচ্ছে। 21শে ফেব্রুয়ারি 1952 সালে সেই সময় ঢাকায় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে, সেটা নিয়ে বাঙালির বা বাংলা ভাষার কথা বলার মানুষের যে একটা আবেগ জড়িত আছে। না, আমি শুভজিৎ, আমি খালি প্রথম প্রশ্ন, তারপরে তো আপনি বলবেন। আমার বক্তব্য হচ্ছে কি, ভাষা আন্দোলনের যে উদ্বেগ প্রকাশ করে আজকে ভাষা আন্দোলনের ডাক দিচ্ছেন, আপনারা কি মনে করেন সেই ক্ষেত্রটা প্রস্তুত হয়েছে? আমার পয়েন্টেই যাব। আমার কথা হচ্ছে, সেই আবেগকে বোধহয় মানে আঘাত করা উচিত হয়নি যে কোনো ক্ষেত্রেই, আমার মনে হয়। কারণ কি, দেখুন, একটা কথা একসময় লোকে বলতো, মানে বিশেষ করে গোপাল কৃষ্ণ গোকুলের মতো লোকেরা এই কথাটা বলেছিল যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ওয়ার্ল্ড থিংস টুমোরো এন্ড ইন্ডিয়া থিংস দ্য ডে আফটার টুমোরো। মানে বেঙ্গল এতটাই উচ্চমানের ছিল। এর আপনি এখানে প্রশ্ন তুলতে পারেন, বা বাংলা পক্ষের লোকেরা অনেক দেখছে যে বাঙালি কে, খালি কি যে বাংলা ভাষায় কথা বলে সেই বাঙালি, নাকি বাংলায় থেকেও বাংলা সংস্কৃতির সঙ্গে নিজেকে একাত্ম করা এবং বাংলা ভাষাকে সম্মান করা, তাকেও আমরা বাংলার অংশ হিসেবে দেখবো, সেকে আমরা দেখবো। আমার কথা, দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালি বা বাংলা নিয়ে এত সংশয় প্রকাশ করছেন, আচ্ছা, আমি তো আপনার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার নিজের অভিজ্ঞতা রাজনীতিতে, আপনারা যারা রাজনীতির খবর টবর রাখেন, এই বামফ্রন্ট সরকার 1977 সালে ক্ষমতায় আসার পর বা দায়িত্বে আসার পর তৎকালীন সময়ের কোঠারি কমিশনের নির্দেশ অনুসারে মাতৃভাষার শিক্ষায় পড়াশোনা করতে হবে, এই জন্য সব বাংলায় একটা প্রচেষ্টা হয়েছিল যে বাংলায় সবকিছু পড়াশোনা হবে, কাজ হবে। আমি তৎকালীন সময় বা এখনো দাঁড়িয়ে তৃণমূলের লোকেদের মধ্যে শুনি যে সিপিএম ইংরেজি তুলে দিয়েছে। তখনকার দিনে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া, বাংলা ভাষা কিছু করা এবং বাংলা মাধ্যম স্কুলকে, সরকারি স্কুলকে আরো বেশি গুরুত্ব দেওয়ার যে একটা মানে একটা প্রয়াস নিয়েছিল বামফ্রন্ট, সে সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো কথা কেন বলেছিলেন? এই যে তৃণমূলের নেতারা এত বাংলা করছে, তার ছেলে মেয়েদেরকে বাংলা মিডিয়াম স্কুলে পড়াতে পারবেন? এই রাজ্যের সমস্ত শিক্ষা ব্যবস্থা যা রয়েছে, স্কুল রয়েছে, সেখানে ইংরেজি মাধ্যম স্কুল তুলে দিয়ে বাংলা মাধ্যম স্কুল করতে হবে, বাংলাকে মেন জায়গা করতে হবে, এটা করতে পারবে? এটা করতে পারবে না। কারণ আমার বক্তব্য একদম প্রস্তুতিটা কি তৈরি হয়েছে, এটাই তো কথা। জ্যোতি বসুর কথা বলেছিল, আমি আবার বাংলা মাধ্যমে বলেছি, আমার এখানেই কথা। তাই আপনার যে বাংলা নিয়ে যে আলগা পিড়িত আপনি দেখাচ্ছেন, যে আসলে আপনি তৃণমূলের কথা বললে আমি আপনার পয়েন্টে আমি আসবো, তো আপনি বলবেন যখন, আমি ডিস্টার্ব করবো না। দেখুন, আমি তো আবারও বলছি, আপনারা যে সংশয় প্রকাশ করছেন যে বাংলা এত ক্রাইসিসের মধ্যে আছে, নিশ্চিত বাংলা ভাষা বা বাঙালিকে আজকে ভিন রাজ্যে অপমানিত হতে হচ্ছে। আপনারা কি করেছেন? আপনারা বাংলার জন্য কি করেছেন? এই যে কথা উঠে এলো, এই ইউসুফ পাঠানের কথা উঠলো, কীর্তি আজাদের কথা উঠলো, একাধিক কথা উঠলো, এমনকি এই ধরনের লোকেরা বাঙালির বিরুদ্ধে, বাংলার বিরুদ্ধে কথা বলেছে, বাংলা বিদ্বেষী মন্তব্য করেছে, তাদেরকে আপনার মাথায় তুলে রেখেছেন। আচ্ছা, পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দি ইউনিভার্সিটি কারা করেছেন? সিপিএম সরকার করেছে। হিন্দি ইউনিভার্সিটি কারা করেছে? তাহলে আপনাকে তো স্ট্যান্ড নিতে হবে, আপনি কোন পক্ষে আছেন। আপনি বাঙালি বলতে কি বলছেন? আমি স্পষ্টভাবে বলছি, বাঙালিকে মানে উঁচুতে তুলতে গেলে অন্য কাউকে অপমান করতে হয় না। আপনি যদি বাংলা ভাষাকে উন্নত করতে চান, তার মানে সাঁওতালি, আদিবাসী বা আপনার নেপালি, আপনারা পলিটিক্যালি এটাকে ইউজ করার চেষ্টা করছেন। আপনাদের কোনো প্রয়াস নেই যে বাংলা, আমরা নিয়েছিলাম
আমরাই প্রথম দিন নেমেছিলাম, এটা কি নাটক ছিল? প্রথম দিন আমরাই নেমেছিলাম। তাহলে আজকে ইংরেজি তুলে দেওয়ার দাদা, প্রশ্ন একটা আসছে কথা কোথা বলি, থেকে? একটা কথা বলি দাদা। আজকে বাংলা দাদা, ভাষা ভারতবর্ষের আপনার ডবল ইঞ্জিনের সরকার দাদা, আক্রান্ত। দাদা আপনার নেত্রী বিজেপির বিরুদ্ধে এত কথা বলছে তো, এই বিজেপিকে পশ্চিমবঙ্গে কোন দল নিয়ে এসছে, এই বিজেপিকে পশ্চিমবঙ্গে কারা ডেকে নিয়েছে? আপনি তো অনেকদিন রাজনীতি করেন, নতুন রাজনীতি করছেন না, তৃণমূল উটকা ফাটকা লোক নয় আপনি। আপনি বলুন না পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে কারা ডেকে নিয়েছে? আমরা তখনও বলেছি বিজেপি হাটাও, আমরা এখনো বলছি জ্যোতি বাজপেয়ী হাত তুলেছিল কারা? জোট হয়েছিল, জ্যোতি জোট হয়েছিল। আরে জ্যোতি এই বলতে বাজপেয়ী পারবেন না। হাত না বলতে তুলেছিল পারছেন না, কারা? না কথা আরে বলতে জোটের পারছেন না। কথা পড়ে আসি। ও তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশিস নিচুরি এক জায়গায় আছে, মানে জোট হয়ে গেছে। এই প্রশ্নের উত্তর দিচ্ছি, হ্যাঁ। এইটারই উত্তর দিচ্ছি আমি। প্রথম তুমি ঠান্ডা মাথায় একটু শোনো। জ্যোতি ভিপি বাজপেয়ী বাংলার মাটিতে দাঁড়িয়ে হাতে হাত তুলে জোট করেছিল, হাত নির্বাচন তুলেছিল জোট কারা? হয়েছিল। এক মিনিট, আমাকে শেষ কথা আপনি দাও। উত্তর দিন। আমি দিচ্ছি, আমি সব কটা আমার বলে নেওয়ার পর সব কটা উত্তর দাও। সেই সময় দাঁড়িয়ে গলি গলি মে চোর হ্যাঁ, রাজীব গান্ধী চোর হ্যাঁ, একদম। দাঁড়াও, সেই সরকারকে সরিয়ে দিয়ে পরবর্তী ক্ষেত্রে কংগ্রেসকে নিয়ে এত সেই কথা সময় বলে দাঁড়িয়েও- সেই কংগ্রেসের হাত দাদা, ধরা। আমি এক বলছি নীতির কথা সিপিএম বলবে তো আমি বলছি সেই কংগ্রেসকে সরিয়ে দিয়ে সেই কংগ্রেসের সাথে হাত ধরা। একদম। ঠিক আছে, আমি আবার বলছি, উত্তর দেবে যে বিজেপির বন্ধু দল শিবসেনা, তাদের সাথে গাছছড়া বেঁধেছে কারা? তোমার দল বাঁধেনি তো কখনো, সমর্থন করেনি তো নৈতিক। নীতিশ কুমারের সঙ্গে বিজেপির যে সখ্যতা, সেটাকে অমান্য করে নীতিশ কুমারের পাশে কোনোদিনও দাঁড়াওনি তো। আপনি আমাকে একটা কথা উত্তর দিন, পশ্চিমবঙ্গের তাহলে মাটিতে- আজকে দাঁড়িয়ে না, আমি আপনাকে শুনে উত্তর দিয়েছি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মাটিতে আজকে দাঁড়িয়ে সেই CPIM সমস্ত জায়গায় ঘুরপথে দাঁড়িয়ে দাদা, শোনো, আমি শুনে একটা এতক্ষণ তো বললেন। সিপিআইএম এর সাথে বিজেপির কোন দিন রাজনৈতিক কোন সমঝোতা, ইলেকট্রাল সমঝোতা হয়েছে? আপনি উত্তর দেবেন। এক। দুই, আপনি যে অঞ্চলের কাউন্সিলর, যে মানে পানিহাটি অঞ্চলের কথা বলছি, পানিহাটি কর্পোরেশন এই মিউনিসিপ্যালিটির কথা বলছি, সেই অঞ্চলে নিশ্চিতভাবে দমদম লোকসভা কেন্দ্র বন্ধুরীণ এলাকা, সেই দমদম লোকসভা থেকে বিজেপির সাংসদ তৃণমূলের সমর্থনে জিতেছিল, হ্যাঁ কিনা আপনি উত্তর দেবেন। বিজেপি সাংসদ তৃণমূলের সমর্থনে এদিন- জিতেছিল। এদিন- আচ্ছা, আমি তপন শিকদার। এটা উত্তর দিই, এটা তপন শিকদার। তপন শিকদার সিপিএম এর সমর্থনে জিতেছিল। CPM এর এবং সমর্থনে। আমাকে বলতে দাও জ্যোতিবাবু পরে সুভাষ চক্রবর্তীকে, বলছেন না? জ্যোতিবাবু পরে বেশ, সুভাষ আমরা চক্রবর্তীকে শুনলাম বলেছেন এই দমদম আমার চর্চা ফিরিয়ে ভিন্ন দিন। দিকে চলে যাচ্ছে। আমি আসবো আরে, সম্বিত বলছেন পালের কাছে। না, আমি শুনলাম সম্বিত পালের কাছে আমার প্রশ্ন, ভাষা আন্দোলন করবেন নেত্রী, আমি আপনার কাছে যেটা জানতে চাই যে এই আন্দোলনের প্রেক্ষিত কি এই মুহূর্তে তৈরি হয়েছে? এই ভাষা আন্দোলনের যে ডাক দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সেই আন্দোলনের প্রেক্ষিত আদৌ তৈরি হয়েছে কিনা? বাংলার মানুষের কাছে এই আন্দোলন কি গুরুত্ব পাবে? পেলে কেন পাবে? আপনার উত্তর। দেখুন, আমরা এতক্ষণ ধরে বাংলা ভাষাটাকে নিয়ে আলোচনা করছিলাম যে বাংলা ভাষার ঋত গৌরব সেটা ফিরে আসবে কিনা, বা বাংলা ভাষায় কারা কথা বলবে কারা কথা বলবে না। কিন্তু বিষয়টা বোধহয় সেটা নয়। বিষয়টা যেটা, সেটা সম্পূর্ণই রাজনৈতিক একটি বিষয়। এবং এই যে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করবেন বলছেন মুখ্যমন্ত্রী, সেটার মূল যে আধারটা সেটা হলো যে অন্যান্য রাজ্যে, এবং মুখ্যমন্ত্রী এটা অভিযোগ করেছেন যে বিভিন্ন বিজেপি পরিচালিত যেসব সরকার রয়েছে যেসব রাজ্যগুলিতে, সেইখানে বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তিনি একটি নোটিফিকেশন দেখিয়েছেন, সার্কুলার দেখিয়েছেন কেন্দ্রীয় সরকারের, যে সেই সব রাজ্যগুলোকে বলা হয়েছে ডিটেনশন ক্যাম্প বানাতে, এবং সেইখানে যারা সন্দেহভাজন হবে তাদেরকে ডিটেন করে রাখা। কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এবং রোহিঙ্গা যারা রয়েছেন, অনুপ্রবেশকারী রয়েছেন, বেআইনিভাবে অনুপ্রবেশ করেছেন ভারতবর্ষে, তাদেরকে চিহ্নিত করা বা সন্দেহভাজন হলে তাদেরকে আটক করা, সেইটার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এবং সেটা আমরা দেখেছি, সেটা বিভিন্ন রাজ্যে, ওড়িশা হোক বা রাজস্থান হোক বা অন্যান্য রাজ্যগুলোতে আমরা সেটা দেখেছি। এবং মহারাষ্ট্রে আমরা যেটা দেখছি যে সেখানেও হিন্দি ভাষায় কথা বললে সেখানে একটা আক্রমণ হচ্ছে, বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে আটক করা হচ্ছে। এই যে একটা ভীতি তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী মূলত সেইটাকে টার্গেট করেছেন। এখানে বাংলা ভাষায় কে কথা বলবে কে কথা বলবে না, সেইটা খুব গৌণ একটি ব্যাপার। এবং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি টোন বা একটি 2026-এর জন্য একটা প্রচারের একটা মুখ বেঁধে দিয়েছেন, যে বাঙালিরা বা বাংলা ভাষায় যারা কথা বলেন তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে এই ভারতবর্ষের মানুষ বলে মনে করা হচ্ছে না। এবং এই যে প্রক্রিয়াটা চলছে, এইটার বিরুদ্ধে তার আন্দোলন। এবং সেইখানে একটা ভাষা শব্দটি তিনি ব্যবহার করেছেন। ভাষা কি আন্দোলনের কথা অন্যান্য বলেছেন, নানক ইস্যুগুলোকে দিবসে গৌণ করে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো? আপনার কি মনে হয়?
নিশ্চয়ই আজকে আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 ঘন্টার উপরে, প্রায় 1 ঘন্টা কিছু উপরে যে বক্তব্যটি আপনি শোনেন, সেখানে আপনি কিন্তু কোনো দুর্নীতির কথা শোনেননি আজকে। সেইখানে কিন্তু এসএসসি যারা চাকরি প্রার্থী তারা যে বিপদে রয়েছেন সেটাতে একটা ছুঁয়ে গেছেন, যে তারা বিচার পাবেন তাদের নামও বলেননি। যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে যেসব যে মামলা চলছে সেই সব বিষয়ে তিনি একটুখানি ছুঁয়ে গেছেন, অন্যান্য বিষয়ে কিন্তু তিনি ছোননি। তিনি শুরুই করেছেন যে তাঁর সরকার এই কবছরে কত রকমের ভালো কাজ করেছে, কত রকমের প্রকল্প, প্রায় 34টার উপর প্রকল্প এখানে চলছে, ইত্যাদি ইত্যাদি এইসব তিনি বলেছেন। এবং তারপরেই তিনি চলে গেছেন যে এই ভাষার ভিত্তিতে যে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে, ভুল করা হচ্ছে এবং তাতে যে হেনস্থা হচ্ছেন পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষেরা, এবং উত্তম ব্রজবাসীকে তিনি নিয়ে এসছেন 21শে জুলাইয়ের মঞ্চে, তাকে একটা প্রতীক হিসেবে দাঁড় করিয়েছেন, তিনি কিন্তু সেই দিকে চলে গেছেন। সুতরাং এটা পরিষ্কার যে অন্যান্য ইস্যুগুলো থেকে মুখ সরিয়ে এবারের 2026-এর নির্বাচনের অভিমুখ তিনি এটাই করতে চাইছেন যে বাঙালিরা বা বাংলা ভাষায় যারা কথা বলেন তারা বিজেপি পরিচালিত রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন, এবং তার বিরুদ্ধে তিনি একটা আন্দোলন করতে চান। অবভিয়াসলি সেটার বিপরীতে বিজেপিকেই তিনি রাখছেন। আমরা এই পরিস্থিতির সঙ্গে সঙ্গে একদিকে যেমন বাংলায় ভাষা আন্দোলন এবং বাঙালি অস্মিতাকে সামনে রাখা, তার পাশাপাশি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে উঠে এসেছে 17 লক্ষ রোহিঙ্গা সংখ্যাটা। কোথায় পেলেন এই সংখ্যা? সরাসরি আক্রমণ করেছেন নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, কারণ তার মুখেই উঠে এসেছিল এই বক্তব্য। এবং অনুপ্রবেশ থেকে ভোটার তালিকা নিয়ে এই ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছেন। দেশ জুড়ে বাঙালিদের হেনস্থা নিয়ে শহীদ সমাবেশের মঞ্চ থেকেই গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী। ঠিক কি তার হাতিয়ার, এই ইস্যুতে কি তার হাতিয়ার হতে চলেছে আগামী দিনে, কার্যত তাই স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ, অনুপ্রবেশকারী সন্দেহে নাগরিকত্ব বাতিল। 26-এর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এই 3 ইস্যুই যে তৃণমূলের প্রধান অস্ত্র, 21-এর মঞ্চ থেকে তা আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে নাম না করে রোহিঙ্গা ভোটার ইস্যুতে শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানালেন মমতা। এদিন রোহিঙ্গা অনুপ্রবেশকারী তত্ত্ব নিয়ে সরাসরি বিজেপির উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন মমতা। এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি, সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? 10 লক্ষ সারা পৃথিবীতে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে লক্ষ লক্ষ নাম বাদ হবে, ভেজাল যা কিছু আছে ভেজাল মুক্ত হবে, নাম বাদ দিয়ে পরিচ্ছন্ন ভোটার তালিকায় নির্বাচন হবে। গোটা কলকাতা শহর চায়, এটা কুচবিহারের মানুষ চায়, কাকদ্বীপের মানুষ চায়। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে বেশ কিছুদিন ধরেই তপ্ত রাজ্য রাজনীতি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সেই আবেগে আরও একবার শান দিলেন তৃণমূল নেত্রী। সরাসরি দিল্লিকে চ্যালেঞ্জ করে মমতার হুঁশিয়ারি, ভিন রাজ্যে বাংলা ভাষার জন্য কোনো বাঙালি গ্রেপ্তার হলে ছাড়বেন না মমতা। বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। শুধু বাংলা ভাষা বলার কারণে ভিন রাজ্যে হেনস্থার অভিযোগই নয়, তৃণমূল যে আসলে ভোটাধিকার হারানোর ও সবশেষে নাগরিকত্ব বাতিলের আশঙ্কাকেই বিজেপির বিরুদ্ধে পুঁজি করতে চলেছে। মমতা থেকে অভিষেক সবার ভাষণেই বারে বারে তা পরিষ্কার হয়ে গেল তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চে। দেখি এদের কত ক্ষমতা। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়, এদেরকে 26-এর পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। উত্তম এসো, কুচবিহার থেকে থাকে কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। কি অধিকার আছে, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। একদিকে তৃণমূল মরিয়া চেষ্টা করছে বিজেপিকে বাংলা ও বাঙালি বিরোধী প্রমাণ করতে, যার জেরে পাল্টা প্রচার চালাতে হচ্ছে বিজেপিকেও। বাঙালি নয়, নিশানা যে অনুপ্রবেশকারীরাই, 21শে জুলাই উত্তরকন্যা অভিযান থেকে তা বোঝালেন শুভেন্দু। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। এদিন মমতার বক্তব্যে বারবার আন্দোলনকে দিল্লিমুখী করার আভাস পাওয়া গিয়েছে। একই দিনে শুভেন্দু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা সরকারকে উৎখাত করার। আগামীতে 26-এর নির্বাচনে এই লড়াইয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে, 21শে জুলাই তা স্পষ্ট হয়ে গেল।
ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আসবো রাজ্য বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকারের কাছে। একদিকে রোহিঙ্গার যে শরণার্থী সংখ্যা, রাষ্ট্রসংঘের সংখ্যা সামনে এনে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি করছেন, এবং তার পাশাপাশি পরিযায়ী শ্রমিক। কি উত্তর আছে বিজেপির কাছে? প্রথম কথা হচ্ছে গিয়ে যে আজকে আমাদের ভোটার তালিকায় শুধুমাত্র রোহিঙ্গা নেই, বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী আছে। তারা এক এক জায়গায় না, তারা দু জায়গায় আছে। এর এক্সাম্পল আমরা বহুবার দিয়েছি, আবার সেই এক্সাম্পল রিপিট করে অঙ্কুরদা আমি এটাকে দীর্ঘায়িত করতে চাই না। আমি বলছি আগস্ট 4, 2005 সালের কথা। তৎকালীন তৃণমূল নেত্রী এরকম মোটা কতগুলো ফাইল নিয়ে গিয়ে লোকসভায় ডেপুটি স্পিকারের টেবিলে গিয়ে বলেছিলেন যে এইগুলো হচ্ছে আমার ফাইল, যারা বাংলাদেশের ভোটার লিস্টেও যাদের নাম আছে, পশ্চিমবাংলার ভোটার লিস্টেও নাম আছে। আমি বলছি 2011 সালে ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি তাদের মধ্যে থেকে কতজনকে বাদ দিয়েছেন? এটা তো হতে পারে না। পশ্চিমবাংলায় বসবাসকারী হিন্দুরাও ভোট দেবে, মুসলমানরাও ভোট দেবে। বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা এবং কেন ভোট দেবে আমাদের ইলেকশন গুলোতে? আচ্ছা, আমি প্রথমেই বলি, অনুপ্রবেশ নিয়ে যে কথাটা বলছে এটা তো সেই চিরাচর্চিত কথা। একইভাবে হবে যে অনুপ্রবেশ রাজ্য সরকার যে অবস্থান ছিল সেই অবস্থান তো বদলেছেন। না না না, আমি তার বলছি কেন্দ্রীয় সরকার পরবর্তী ক্ষেত্রে আধার কার্ডকে ইউনিক আইডেন্টিটি প্রুফ বলে ঘোষণা করলেন এবং আধার কার্ডের সঙ্গে বিভিন্ন কিছু লিঙ্ক করলেন, এবং কেন্দ্রীয় সরকার জানালেন আধারের একটা সফটওয়্যার আছে। অবস্থান কিছু নেই তো, অনুপ্রবেশটা যদি থাকে সেটার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকার। আমরা সেদিনও বলেছিলাম, আজও বলেছি, প্রশ্ন যদি অনুপ্রবেশে আসে তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, এক। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশের থেকেই যদি অনুপ্রবেশ হয় সেটার জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গকে কেন দায়ী করা হচ্ছে? বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তে আরো 3টে রাজ্য আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, মেঘালয় আছে। সেখান থেকে অনুপ্রবেশ হচ্ছে না, তার কি গ্যারান্টি কেউ দিতে পারবে কিনা আমার জানা নেই। খালি অনুপ্রবেশ বাংলা থেকে হচ্ছে বাংলাভাষী বলে এই প্রশ্ন আসতে পারে না। আমি আরেকটু শেষ করি। এই কথা বললেই স্নেহানরা চিৎকার করে বলে উঠবে জমি দেয়নি। আচ্ছা, আমি বলি জমি দেয়নি এই প্রশ্নটা খুব অবান্তর কথা। একটা কেন্দ্রীয় সরকার জাতীয় সুরক্ষার নীতিতে রাজ্য সরকার জমি দেয়নি বলে কোনো বর্ডার ফাঁকা রাখতে পারে না। শেষ করছি। দ্বিতীয়টা, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সরকারে এসে কাঁটাতার খুলে দিয়ে ওপেন করে দিয়েছিলেন না? তার আগেও তো ওই অঞ্চল খোলা ছিল। তাহলে সেই সময় কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিত কি করে? এই প্রশ্ন। শেষ করি, কংগ্রেস কেন উত্তর দেবে? তার আগে তো বিজেপি সরকারও ছিল, তাকে উত্তর দিতে হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিজেপি সরকার যখন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কাঁটাতার খুলে দেয়নি। বিজেপি সরকার তার আগে যখন ছিল তখন তো সিপিএম এর সরকার ছিল, বামফ্রন্টের সরকার ছিল, তখন এই প্রশ্ন আসেনি কেন? আর সেই সময় তো আপনাদের দল এই যে যে অবস্থান ছিল সেই অবস্থানে আছে। মানে আপনি যদি পুরোটা বলেন তাহলে তো 1-to-1 ইন্টারভিউ করতে। আমার বক্তব্য হচ্ছে গিয়ে যে চরণজিৎ সিং আঠওয়ালের সামনে যে অবস্থানে ছিলেন মমতা ব্যানার্জি, তাহলে আজকে কি সেই অবস্থানে আছেন না নেই? হ্যাঁ কি না? বেআইনি অনুপ্রবেশ আজকে আমাকে বলতে হবে, একই অবস্থান তো আছে বেআইনি অনুপ্রবেশের ক্ষেত্রে। তার মানে উত্তম কুমার ব্রজবাসীর বেআইনি অনুপ্রবেশ, আরতি ঘোষের বেআইনি অনুপ্রবেশ, দেবাশিস দাসের বেআইনি মঞ্চে উত্তম কুমার ব্রজবাসীকে দাঁড় করালেন, আরতি ঘোষকে দাঁড় করালেন না কেন? যে আরতি ঘোষের ভেরিফিকেশন আপনারা করে দেননি, যেই জন্য আরতি ঘোষ দলের একজন জনপ্রতিনিধি হয়েছেন তো বাংলাদেশের, যার নাগরিকত্ব আছে। হ্যাঁ হ্যাঁ, সেও আজকে প্রেজেন্ট ছিলেন। আমাদের দীর্ঘদিন একটাই এরকম মানে ডিগবাজি খাওয়া স্ট্যান্ড নয়। দেখুন, অনুপ্রবেশ ইস্যুকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা চলার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। আমার খুব স্পষ্ট কথা, আজকে অনুপ্রবেশের কথা বলে যদি উইচ হান্টিং করা হয়, মানে কারণ এখন যদি ধরো অঙ্কুরদা তোমার বা আমার বা আমার এখানে যারা বসে আছে, আমাদেরকেও যদি এখন দিতে হয়, পরিচয় দিতে হয় আলাদা করে যে আমরা ভারতীয় কি ভারতীয় নয়, মানে এতবার ভোট দিচ্ছি, এত কার্ড আছে,
আমার কথা খুব স্পষ্ট, সেদিন দাঁড়িয়ে যখন তোমার বয়স অল্প ছিল বা আমরা আরো ছোট ছিলাম, আরো এখানে সবার বয়স অল্প ছিল, সে সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলছেন, আজকে দাঁড়িয়ে উনি আরেক কথা বলছেন। আমি সেসব জায়গায় যাবো না। আমার কথা যে বারবার এই যে বাঙালি বাংলা অনুপ্রবেশ অমুক তমুক, তুমি যেটা বুঝতে পারছো না, এটা ইস্যু ঘোরানোর এজেন্ডা। এই যে শহীদ, শেষ করতে দিন, এই যে শহীদ সমাবেশ, শহীদদের উদ্দেশ্যে আমি আবার বলছি, প্রতিটা রাজনৈতিক দলের নিজস্ব গুলিটাকে চালিয়েছিল সেটা তৃণমূল বলুক, আজকে প্রতিটা রাজনৈতিক দলের নিজস্ব কিছু সেন্টিমেন্ট কাজ করে। আমি কোন রাজনৈতিক দলকে ছোট করে বলছি, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, অন্য কেউ হতে পারে, কিন্তু আমার কথা এই তো 1 মাস আগে, 1 মাস সদ্য হয়েছে, তামান্না খাতুন বলে একটি মেয়ে, যে নাকি নির্বাচন কালীগঞ্জের উপনির্বাচনের দিন তৃণমূলের লোকেরা বাজি ফাটাবে না বোম ফাটাবে না অমুক ফাটাবে, সে আনন্দ করতে গিয়ে সেই মেয়েটা শহীদ হয়ে গেল। পশ্চিমবঙ্গের বাংলার মেয়ে, যে বাংলা নিজের মেয়েকে চায়, এই বাংলার মেয়ের নাম একবার উচ্চারণ করলো না কেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কিসের শহীদ সমাবেশ এটা? তার মানে এই সমস্ত বিষয়টা থেকে মুখ ঘোরাতেই বাঙালি অস্মিতা, যেটা রাজনৈতিক বিশ্লেষকেরও একটা বিশ্লেষণ ছিল যে অন্য ইস্যুগুলো গৌণ হয়ে গিয়েছে, আজকে মুখ্যমন্ত্রী পুরোটা নীরব। না এটা তো সবার আগে এটা ভাবতে হবে, আজকে দাঁড়িয়ে আসামে বাঙালিরা আজকে সুস্থভাবে নেই, আসামের বাঙালিরা আজকে, আমাকে শেষ করতে দাও, আসামের বাংলা লিখলে তাদেরকে উড়িষ্যাতে ডবল ইঞ্জিন সরকার আসার পরে 444 মহারাষ্ট্রে পুশব্যাক আমি বলছি আই সেকেন্ড ইউ, আমি আবারও বলছি, এত কিছু হওয়ার পর আপনার নেত্রী 2005 সালে ওনাকে ভোট দেবে না বলে কেউ উনি তখন এই অনুপ্রবেশের তত্ত্ব নিয়ে এসেছিল এবং উনি বলেছিল যে এই জায়গা থেকে নাকি ভোটার কার্ডের লিস্টে নাম রয়েছে ওগুলো, তাহলে সেই দিন আপনার নেত্রী মিথ্যা কথা বলেছিল, পলিটিক্যাল প্রপাগান্ডা করেছিল। আমি আসছি তৃণমূল কংগ্রেসের কাছে, আসছি এই ইস্যুটা যেমন আছে, তার সঙ্গে আজকে মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনতে পেয়েছি জগন্নাথ ধামের পর এবার দুর্গাঙ্গন হবে। আজকে হঠাৎ করে এইগুলো মানে একটা কারখানার ফিতে কাটতে তো আমরা দেখি না, এই মানে ধর্মীয় স্থানের ফিতে কাটার কথা তো প্রশাসকের নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যে কথা মুখ্যমন্ত্রী বারবার বলেন, তাহলে সেই ফিতে কাটার দিকে যতটা নজর আছে, কারখানার ফিতে কবে কাটছেন তিনি? না কারখানার ফিতে শিল্পে আপনি বলুন না 10টা নাম বলুন না। না 10টা কেন, অনেক বলা যায় যে শিল্প বাংলাতে আপনি যখন শিল্প সম্মেলন বলুন না, শিল্প সম্মেলন দেখি তো এখনো পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ করতে পারেননি বিধানসভায় মুখ্যমন্ত্রী। সবাই আজকে আম্বানি থেকে শুরু করে আদানিরা এসে এখানে বিনিয়োগ করছে, টাটা এসে আমি বলছি এখনো পর্যন্ত শ্বেতপত্র প্রকাশে ভালো কথা, তাহলে আদানির বিরুদ্ধে অভিযোগ করবেন না তো লোকসভা? বিনিয়োগ করলে অভিযোগ করবো না কেন? ও বাবা, যার বিরুদ্ধে অভিযোগ একটা জায়গায় ব্যবসার খাতিরে বিনিয়োগ করছে বললেন, আরেকটা জায়গায় শ্বেতপত্র প্রকাশ করলেন না কেন? সম্রাট চক্রবর্তী শ্বেতপত্র প্রকাশ করলেন না কেন? শ্বেতপত্র কি আছে? প্রতিটা বাণিজ্য সম্মেলনের পরে জানিয়ে দেওয়া হচ্ছে কারখানা। এত চিৎকার করে লাভ নেই, আমি একটা কথা বলি, কারখানা করতে পারি সেটা ওনারা জানেন। আমার কথা পাবলিকের টাকা, যে টাকায় হয়তো মানুষের জন্য কাজ করার কথা ছিল, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কারখানা আর অন্য কিছু, সেই টাকা দিয়ে কার কোন মানে কিসের এত ক্ষমতায় যে ওই টাকা দিয়ে মন্দির মসজিদ অন্য কিছু। সম্বিত পালের কাছে, রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পালের কাছে আমার প্রশ্ন, এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী জগন্নাথ ধামের পর আবারও দুর্গা অঙ্গনের কথা বলেছেন এবং আমরা দেখলাম যে বক্তব্যটা তিনি রাখছেন, সেই সময় তিনি বলছিলেন বাংলা ভাষা নিয়ে কথা, তারপরেই তিনি হট করে চলে গেলেন যে আমি জগন্নাথ ধাম করে দিয়েছি, তারপরে তারকেশ্বরে করেছি বা তারাপীঠে এটা করা হয়েছে, যে ধর্মীয় জায়গাটায় চলে গেলেন। কি মনে হয় আপনার, কেন তারকেশ্বরের জন্য কিছু কাজ করেছেন, তারাপীঠের জন্য কিছু করেছেন সম্ভবত বলছিলেন। আমি আসবো সম্বিত পালের কাছে, আজকে এই দুর্গাঙ্গনের প্রতিশ্রুতির কথা কেন মাথায় আসছে বলে আপনার বিশ্লেষণ? দেখুন, এটার একটা খুব ইন্টারেস্টিং দিক রয়েছে, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এইসব দুর্গাপুজো নিয়ে, কালী পুজো নিয়ে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে থাকেন, কিন্তু তিনি একটি লক্ষ্য যদি আপনারা করেন তাহলে দেখবেন যে তিনি একটি কথা বলেছেন যে ইলেকশন আসলেই আপনাদের কেন মা দুর্গা মা কালীর কথা মনে পড়ে, মা দুর্গার কথা মনে পড়ে, এরকম একটা উল্লেখ করেছেন এবং সেটা নাম না করে তিনি প্রধানমন্ত্রীর কথা কিন্তু বলেছেন। প্রধানমন্ত্রী কিছুদিন আগেই, এই 2 দিন আগেই যে দুর্গাপুরে সভা করলেন, সেখানে কিন্তু তিনি মা কালী স্মরণ নিয়েছেন, তিনি
মা দুর্গা স্মরণ নিয়েছেন এবং বিজেপির যে প্রচারপত্র ছিল সেখানেও আমরা সেটা দেখেছি এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর বিজেপি তিনিও মা কালী মা দুর্গা ইত্যাদি কথা বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেছেন যে সেটা আমার মনে হয় যে জগন্নাথ ধাম করে কিন্তু যে বাংলা বা বাঙালির সেন্টিমেন্ট সেইটাকে খুব বেশি ছুঁতে পারেননি বলে তার একটা মনে হয়ে থাকতে পারে। আরেকটা হচ্ছে যে এই মা দুর্গাকেও যদি বিজেপি আবার নিজেদের করে নেয়, জয় শ্রীরাম থেকে হঠাৎ করে মা দুর্গাতে যে শিফটটা হচ্ছে সেইটাকে যদি নিজের করে নেয়, সেই কথার জন্যই কিন্তু তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই হিন্দুত্ব ব্যাপারটাকে রাখতে চাইছেন ভারতীয় জনতা পার্টি, যেহেতু এটাকে খুব বেশি মাত্রায় সামনে আনছেন, তিনি খুব বড় করে না হলেও একেবারে যে এটাকে ফেলে দিচ্ছেন না, এই হিন্দুত্ব বিষয়টিকে তিনি রেখে যাচ্ছেন তার ভাষণে। এটা কি তার একটা কারণ বলে মনে করেন, যেহেতু বিজেপিকে মোকাবিলা করার জন্য হিন্দুত্বটাকে পুরোপুরি ছেড়ে দিচ্ছেন না মমতা? আপনার কি মনে হয় সেটা? একদমই 2019-এর পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কিন্তু সেই বিজেপির তৈরি করা ট্র্যাপটাতে পড়ে গেছে। তার একটা দিক যদি এটা হয়, আপনি যেটা বলছেন অবশ্যই যে হিন্দুত্বের কথা বারবার বলছেন, যে তিনি কোন কোন ধর্মীয় স্থানে কি কি করেছেন বা জগন্নাথ ধাম করেছেন সেটা বলছেন। আরেকটা জিনিসও আপনি যদি দেখেন, সেটা আজকের র্যালির সঙ্গে বা আজকের 21শে জুলাই সমাবেশের সঙ্গে হয়তো সরাসরি যুক্ত নয়, কিন্তু 2019-এর পর থেকে যে ন্যারেটিভটা বিজেপি এখানে চালু করেছে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসও একই সঙ্গে গায়ে গা মিলিয়ে চলছে। সেটা হচ্ছে যে রামনবমীর বিরোধিতা ইনিশিয়ালি করলেও সেখানে হনুমান জয়ন্তী আয়োজন করেছেন, তারপরে এখন দেখবেন আপনি যে রামনবমীর অনুষ্ঠানও কিন্তু তৃণমূলের নেতারা স্থানীয় স্তরে তারা করে চলেছেন। তো এই যে ন্যারেটিভটা বিজেপি সেট করেছে, এবং তারপরে আপনি দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সংখ্যালঘু নেতাদের বা কোনো মৌলবীকে যে মঞ্চে রাখতেন সেইটা তিনি রাখা থেকে বিরত থেকেছেন। বা আপনি দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিজাব পরা যে ছবি রাস্তায় পোস্টারে দেখা যেত সেইটা তিনি সরিয়ে নিয়েছেন। তো এই যে ন্যারেটিভটা বিজেপি তৈরি করেছে এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ট্র্যাপটাতে পড়ে গিয়েছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা 2019-এর পর থেকেই হয়েছে। 2019-এর লোকসভা নির্বাচনে যে একটা সাময়িক বিপর্যয় তৃণমূল কংগ্রেস ফেস করেছিল, তারপর থেকেই সেটা হয়েছে এবং সেটারই কন্টিনিউয়েশন আজকে আপনারা দেখছেন যে মেরুকরণের নির্বাচন এই 2026 হতে চলেছে না হতে মানে হওয়ার সম্ভাবনা কম, কি মনে হয় আপনার? 2026-ও এই একই ন্যারেটিভেই চলবে এবং সেটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তিনি বলেছেন যে খেলা হবে। যখন তিনি বলছেন, তিনি কিন্তু উল্লেখ করেছেন যে কোন কোন বিষয়ে খেলা হবে। তো সেইটা যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু এই সব ধর্মের মানুষজন একসঙ্গে থাকবে ইত্যাদি ইত্যাদি তিনি সেটাও উল্লেখ করেছেন। কাজেই এইটাও একটা কিন্তু দিক হয়ে থাকবে, হবে বলেই আমার মনে হয় 2026-এর নির্বাচন। একেবারে আমি আসবো শুভজিৎ সরকারের কাছে। যে বিশ্লেষণ আমরা শুনলাম রাজনৈতিক বিশ্লেষকে, তিনি বলছেন যে এটাই ধর্মীয় মেরুকরণ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তার মানে সেই আপনাদের ভাষায় বাইনারি, বিজেপি এবং তৃণমূল আপনারা কোথাও নেই। না না, সম্বিতদা যেটা বললো মানে খুব সুন্দর পলিটিক্যাল অ্যানালিস্ট যেভাবে বলা উচিত, একদম খুব বিস্তারে উনি বললেন যে দেখুন আসলে তৃণমূল কংগ্রেস যে পলিটিক্সের মধ্যে রয়েছে, আমরা যেটা বারবার বলি যে দেখুন 21শে জুলাই কে পালন করবে না করবে সেটা তাদের নিজস্ব বিষয়, আমরা এখানে বলার কি আছে। তারা 21 জুলাই পালন করবে না অন্য কোনো দিন পালন করবে আমার বক্তব্য সেটা তো ওরাই তো বলছে, ওরা বলবে, আমি করে বলতে পারি কাকে রাখবে না। শুভেন্দু ছিল, এখন থাকবে কি থাকবে না তার ব্যাপার। আমার কথা হচ্ছে অন্য জায়গায়, এই যে পলিটিক্যাল যে জায়গাটা উনি বলার চেষ্টা করলেন, দেখুন প্রতিটা স্টেপ আপনি ফলো করুন। 2019-এর পরবর্তীকালে না একদমই না, সেটাই আসছি যে প্রতিটা স্টেপ আপনি দেখুন যে এই যে আরএসএস এর যে পলিটিক্স, বিজেপি ছেড়ে দিন, বিজেপি যেটা উপরে কভার, আরএসএস এর যে পলিটিক্স অর্থাৎ এই ধর্ম রাজনীতিকে মিশিয়ে দেওয়ার যে রাজনীতি, যে প্রয়াস, এই প্রয়াসগুলো কিন্তু বারবার আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে। দেখুন এই যে জগন্নাথ মন্দির, আবার আজকে বললেন কি দুর্গা, মানে বারবার মানে কোনো জায়গায় আগে আজ থেকে আপনি ধরে নিন আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক সভা দেখুন, মানে আমি বামপন্থীর কথা বলছি না, অন্য দলের কথা, আলাদা করে আপনাকে বলতে হতো যে আমি সেকুলার, আলাদা করে আপনাকে বলতে হতো যে আমি এই ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি,
কেন বলতে হচ্ছে? কারণ এই ফাঁদে উনি পা দিয়েছেন। কারণ ওনাকে বুঝতে হবে উনি যেটা করতে চাইছেন বারবার, ওনার যে দুর্নীতি, উনি যেটা করতে পারেননি, যেটা স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন থেকে মানুষের ভঙ্গ হয়েছে। এই ভঙ্গ হতে গেলে তখন আরএসএস বা বিজেপির যে পলিটিক্স, এই পলিটিক্স উনি পা দিচ্ছেন। কিন্তু আমরা আবারও বলছি যে বেশি দিন মানুষকে এতে ভুলিয়ে রাখা যায় না। এতে ভুলিয়ে রাখা যায় না বলে আমরা দেখলাম যে ওনার মুখ দিয়ে একবারও তামান্নার কথা উচ্চারিত হলো না, ওনার মুখ দিয়ে উচ্চারণ হলো না। উনি নিজে ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র সংসদ নির্বাচনের ডেট কবে হবে একবার দিতে পারলেন না। কোর্ট কিন্তু বলেছে 2 সপ্তাহ ডেট দিতে হবে। উনি একবারও বলতে পারলেন না যে চাকরি প্রার্থী যারা বসে আছে এদের কি ব্যবস্থা করবে। উনি বারবার কি করলেন, বিজেপির কাছে এই যে মানে আমাদের রাজনৈতিক বিশ্লেষকও মনে করছেন যে সেই ধর্মীয় মেরুকরণের দিকে যাচ্ছে। কারণ ভারতীয় জনতা পার্টি যে ইনস্ট্যান্স আমরা অন্য রাজ্যে দেখতে পাচ্ছি, আজকেও আমরা দেখতে পাচ্ছি যোগী আদিত্যনাথের রাজ্য গাজিয়াবাদে, সেখানে কেএফসি কে লিখে দিতে হচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনরা সেখানে গিয়ে ভাঙচুর করার পর কেএফসি বলছে এই শ্রাবণ মাসটা তারা ভেজ বিক্রি করবে, কেএফসির মতো প্রতিষ্ঠান। এবং সেখানে মানে কেনটাকি ফ্রাইড চিকেন, লোকে ফ্রাইড চিকেনই খেতে যায়, তারা বলছে ভেজ বিক্রি করবে। তাহলে সেই বিজেপি আসলে কি আমাদের রাজ্যে সেটাই হতে চলেছে? স্নেহায়ন, দেখো বিষয়টা হচ্ছে গিয়ে মানে মা কালী বলো, মা দুর্গা বলো, সবাই হচ্ছে গিয়ে বাঙালির আরাধ্য দেবতা। এবং স্বয়ং ভগবান শ্রীরামও দেবী দুর্গার আরাধনা করেছিলেন। তাই যাদের ভগবান শ্রীরামে অ্যালার্জি, ভগবান শ্রীরামকে তারা গালাগালি বলে। আরে আমি রাম দুর্গায় তো যাচ্ছি না, আমি তো সোজা বলছি মা দুর্গা খাবে কি খাবে না সেটা কি উত্তরপ্রদেশ সরকার ঠিক করবে? আমি তোমার প্রশ্নের উত্তরেই আসছি। বিষয়টা হচ্ছে গিয়ে যে কে কি খাবে কে কি খাবে না সেটা ডেফিনেটলি ঠিক করে দেওয়া হবে না। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে যে মানে কোথায় মানে মহরমের তাজিয়া বেরাবে, সেই তাজিয়ার ইয়েতে কোন সাধারণ মানুষ আক্রান্ত হবে, সেটাও তো পশ্চিমবাংলায় হতে পারে না। না না, আমি তো খাবার কথা জিজ্ঞাসা করছি। এটা বিজেপি আসলে এটা হবে, বিজেপি আসলে নাই মেনে নিলাম রামনবমী হোক বা তাজিয়া কোনো সাধারণ মানুষ আহত হবে না, সেটা ঠিক আছে। কিন্তু এই খাবার দোকানটা বন্ধ করবে বিজেপি? আমি তো বললাম, আমি প্রথমেই কার কথা বললাম, আমি বললাম মা কালীর কথা। মা তারার পুজোতে আমি তো বলছি শেষ কথা না, মা তারার পুজোতে ভোগে মাছের মাথা দেওয়া হয়। আমরা শ্রদ্ধার সাথে মা কালীর পুজো করব, আমরা শ্রদ্ধার সাথে মা দুর্গার পুজো করব, আমরা শ্রদ্ধার সাথে ভগবান শ্রীরামের পুজো করব। কিন্তু এবং আমাদের এই পুজোটাকে যারা গন্ধা ধর্ম বলবে তাদেরকে মা কালীর পুজো করতে পারবে, মা দুর্গার পুজো করতে পারবে। পুজো করবে। আমি তো বলছি কাশ্মীরে যেভাবে সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে আমাদের রাজ্যে আসলে কেএফসির মতো সংস্থাকে এই শ্রাবণ মাসে বন্ধ করে দিতে পারেন আপনারা চাইলে, যেমন উত্তরপ্রদেশে হচ্ছে। কারণ প্রশাসন তো সেখানে কোনো ইন্টারভেন করেনি। না না না, উত্তরপ্রদেশের বিষয়টা আমি বলে দিচ্ছি। উত্তরপ্রদেশে যে কানওয়ার যাত্রাটা হয়, আমরা জানি কানওয়ার যাত্রা, কিন্তু সেখানে কে যাবে, সেই রাস্তায় যারা যায়, সেই কানওয়ার যাত্রায় যারা যায় তারা সেই সময়টায় যাত্রা আমাদের রাজ্যে তারকেশ্বরেও লোকে যায়, সেই সময়টায় তারা ওখানে নিরামিষ ভোজন করেন। সেই কারণে বলা হয়েছে ওই সেক্টরটায় শুধু যেখান দিয়ে কানওয়ার যাত্রীরা যাবে সেইখানটায় 1 মাসের জন্য যেন নিরামিষ রান্না বান্না হয়। মানুষ শুধুমাত্র ওই জায়গাটা। এই সমস্ত জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এত ইস্যু থাকা সত্ত্বেও ইনি এই কারণে বাঙালি অস্মিতাকে বেছে নিয়েছেন যাতে অন্য ইস্যুগুলিকে গৌণ করে দেওয়া যায়। ফলে আমরা বাকি বিরোধীদের তিনি কি আক্রমণ করেছেন আমরা সেই বিষয়ে অবশ্যই ফিরবো আলোচনায়। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। কোচবিহার থেকে গাদ্দি, বাঘমুন্ডি থেকে বারাসত, 23 জেলা 341 ব্লক, বঞ্চনা, দুর্নীতি, সাফল্য, হিংসা, টুকিটাকি খবর, বড়সড় খবর, বাংলার সব খবর দেখুন আজকের বাংলা প্রতিদিন সন্ধ্যে 6:30 এবং রাত 10টায়। ব্যস্ততা তুঙ্গে, রাজনীতি রাজ্যে তপ্ত বাংলা, মিটিং মিছিল, ধর্ণা, বিক্ষোভ, দেশ জুড়ে খবরের ঢেউ, দুপুরে সরগরম খবরের দুনিয়া। দেখুন দুটোই দুনিয়া প্রতিদিন দুপুর 2টায়।
সারাদিনের ব্যস্ততায় খবর দেখতে পারেননি? কি ঘটলো আপনার শহরে? দিল্লি থেকে বিজেপি সরকার পরিবর্তনের ডাক, রাম বাম শ্যাম বলে কটাক্ষ। সরাসরি বদলার ডাক না দিলেও বিজেপির কর্মসূচির দিনে দলকে কর্মসূচির নির্দেশ মুখ্যমন্ত্রীর। বামফ্রন্ট সরকারকে নরকঙ্কালের সরকার বলে আক্রমণ। শূন্য আসনের দল সোশ্যাল মিডিয়ায় খরচ করে বেঁচে আছে বলে মমতার কটাক্ষ সিপিএমকে। এভাবেই আজ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক অতীতে একের পর এক ইস্যুতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করেছে প্রধান বিরোধী দল বিজেপি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তার জবাবে একেবারে দিল্লিতে বিজেপির সরকার পরিবর্তনের ডাক দিলেন মমতা। 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কোন রাজনৈতিক কর্মী বাড়িতে চুপ করে বসে থাকতে পারেন না। 26-এর পর অনেক সময় পাবেন। উনি জানেন যে ওনার সরকারের বিষয়টি অনিবার্য। সে সময় ওনাকে রাজ্য চালাতে হবে না, সে সময় উনি সেই কাজে মন দেবেন। আলাদা করে বামেদের নরকঙ্কালের সরকার বলেও আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। আর বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। কটা কমিশন করেছিলেন নিজে ভুলে গেছেন, তার থেকে কমিশন খেয়েছেন নিশ্চয়ই। তার রিপোর্টগুলো কোথায়? বাম আমলে যা কিছু হবে তার আগে তো তিনি এরকম ফাইল দেখাতেন, কোথায় গেল সে ফাইলগুলো? কমিশন করেছিলেন, তার রিপোর্ট কোথায় গেল? কসবা কাণ্ডের পরে প্রায় 1 মাস পর প্রথমবার মুখ খুললেও প্রশাসন পদক্ষেপ করেছে বলে দায় সেরেছেন তিনি। বরং বিজেপি রাজ্যে পদক্ষেপ হয় না, এই ন্যারেটিভ বড় হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর মুখে। বিজেপি নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন বলতে পারেন, উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন। উত্তর দেবেন, উত্তর চাই, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। অন্যদিকে নিজের ভাষণে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির পার্থক্য তুলে ধরেছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, ইনকাম ট্যাক্স, পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি। তার কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই, আর আগামী 100 বছরে তৈরি হবে না। তবে বিরোধীদের আক্রমণ করলেও সোমবার বিরোধীদের তোলা ইস্যুতে দলের ভাষ্য কি হবে তার দিশা দেননি তৃণমূল সুপ্রিমো। নিয়োগ দুর্নীতি নিয়ে যোগ্যদের জন্য বিকল্প না থাকলেও অযোগ্যদের বাঁচাতে কেন সক্রিয় প্রশাসন? বিরোধীদের সেই প্রশ্নে কি উত্তর, সেই দিশা পাওয়া যায়নি দলনেত্রীর ভাষণে। রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদের অভিযোগের উত্তর নিজের ভাষণে এড়িয়ে গেছেন পুলিশ মন্ত্রী। ফলে পাড়ায় চায়ের দোকানের রাজনৈতিক আলোচনায় এই সব বিষয়ে তৃণমূল কর্মীরা যে আগামী দিনে বিরোধীদের এই সব প্রশ্নের উত্তর খুঁজবেন তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। বিরোধীদের বলা হচ্ছে, বামেদের বলা হচ্ছে নরকঙ্কালের সরকার। অন্যদিকে বামেদের পক্ষ থেকে যে প্রশ্ন এলো সম্রাট বাবুদের জন্য, যে এই সুশান্ত চট্টোপাধ্যায়ের যে কমিশন, সেই কমিশনের রিপোর্ট কি হলো? উত্তর চাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, সেই উত্তর তো বাকিরাও চাইছে। না, আমি বলি যে বামেদের এই যে শহীদ দিবসটা, শুধুমাত্র 21শে জুলাই শহীদ দিবসটা আমরা 13 জন শহীদকে 21শে জুলাই 1993 সালে 13 জন শহীদকে মাথায় রেখে করি, কিন্তু বামফ্রন্টের আমলে সাইবাড়ির শহীদ থেকে নেতাই গ্রামের শহীদ, তাদের সকল শহীদ পরিবারকেই আনা হয় এবং তাদের সকলকেই সম্মান জানানো হয়।
এবার প্রশ্ন হচ্ছে যে এই সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনের রিপোর্টটা কেন পেশ হলো না? এটা তো না। মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। কমিশনের রিপোর্ট বিধানসভায় তো তমান্না মারা গেল কদিন আগে। না তামান্নার সহিত তো সবকটাই হবে। দাঁড়াও, তোমাদের আগে উত্তর দিতে হবে যে 72 থেকে না, না, মানে এই কমিশনের রিপোর্টটা নেই, তাই তো? যে 72 থেকে 77-এর সন্ত্রাসের কথা বলে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল এবং হ্যাঁ স্পষ্ট, তাহলে তার রিপোর্ট গুলো কি হলো সেগুলো তো বলতে হবে। যে সেই পরিপ্রেক্ষিতে যে সন্ত্রাসের কথা বলে তাদেরকে অভিযুক্ত করা হয়েছিল তাদের কাদের কাদের ক্ষেত্রে ব্যবস্থা 72 থেকে 77 তাই বলে আপনাদের আমি বলছি 72 থেকে 77টা চলে এলো। এখনো পর্যন্ত শিল কমিশন 2008-এর 5ই ফেব্রুয়ারি, এক মিনিট 2008-এর 5ই ফেব্রুয়ারি ফরওয়ার্ড ব্লকের 5 জন মারা গিয়েছিল কোচবিহারের দিনহাটায়। শিল কমিশন হয়নি রিপোর্ট। এই সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশন হয়নি। অনেকগুলো ক্ষেত্রেই কোর্টে বিচারাধীন আছে, জামিনে সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনের হিসেবে এখনো পর্যন্ত বিধানসভায় টেবলড হলো না। সুমিত দত্ত, দেবু মালিক থেকে শুরু করুন না, নন্দীগ্রামে যারা ধরেননি, যারা জামিনে রয়েছে, সুপ্রিম কোর্ট থেকে জামিনে রয়েছে, সবকটা ক্ষেত্রে বিচার চলছে না, এটা আপনাকে কে বললো? প্রতিটা ক্ষেত্রে আমি বলছি 21শে জুলাই আজকে যেটা নিয়ে এই 13 জনের অন্যতম ইনু, তার নাম আপনারা পরিচয় প্রকাশ্যে আনতে পারেননি। বর্ধমানের লকাই দাস আপনারা পরিচয় প্রকাশ্যে আনতে পারেননি কেন? মারা গেছে সিরোসিস অফ লিভারে। আমি আসবো, আমরা বুঝতে পারলাম মারা গেছে সিরোসিস অফ লিভারে। মারা যায়নি, কে মত কে মারা যায়নি, কে মারা গেছে? সরকার বলছে বামফ্রন্টের সরকারকে নরকঙ্কালের সরকার বলে অভিযোগ। তোমাদের টিভি থেকে বের হও, শুনে সোশ্যাল মিডিয়া খরচ করে বেঁচে আছে। বলো না কে বারণ করেছে? আচ্ছা দলটা যেখানে তন্ময় বচ্চন, বংশগোপাল আর সুশান্ত ঘোষের জায়গায় চলে গেছে, সেখানে বড় বড় কথা বলছে। মনোজিৎ কি করে? ও ভালো ছেলে, তোমাদের ভালো ছেলে, তোমাদের বাঁকুড়ার অর্ক না ভালো ছেলে, দেবযানী থেকে ভালো ছেলে। এই জায়গাটা যাব না, এই জায়গাটা যাচ্ছি না, যাচ্ছি না। মনোজিৎ ভালো ছেলে নয়, আমার প্রশ্নের উত্তর সম্রাটবাবু আসছি। সম্রাটবাবু আপনি সুশান্ত চট্টোপাধ্যায়ের উত্তর দিতে পারেননি, আসবো শুভজিৎ সরকারের কাছে। এই যে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বেঁচে রয়েছে, এদিকে আদত শূন্য, মহাশূন্যে পাঠিয়ে দেওয়া হবে, কি বলবেন? আরে আমরা যদি মহাশূন্য হই, আমরা যদি শূন্য হই, তাহলে আমাদেরকে নিয়ে এত আলোচনা কিসে? আমরা তো শূন্য, মানে তথাকথিত ওনার কথা মতো আমরা অপ্রাসঙ্গিক। তো অপ্রাসঙ্গিক লোকেদের নিয়ে তো কথা বলে না, লোকে প্রাসঙ্গিক লোকেদের নিয়ে কথা বলে। আমরা প্রাসঙ্গিক বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে আমাদের কথা বলতে হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলছেন যে বামফ্রন্ট আমলে ভোট ফোট হতো না। উনি তো এত বড় এমপি হয়েছে বামফ্রন্টের আমলে। বামফ্রন্টের আমলে উনি যে এমপি হলো, কি করে ভোট জিতলো? এমনি জিতে গেল? বামফ্রন্ট ছাপ্পা দিত কি? ওনাকে ছাপ্পা দিত, ওনাকে জেতাতো। বামফ্রন্ট আমলে একাধিক পৌরসভা, একাধিক সিট, একাধিক বার নির্বাচনে, একাধিক জায়গায় পঞ্চায়েতে তৃণমূল জেতেনি, কংগ্রেস জেতেনি। সেগুলো কি করে জিতলো? আসলে বুঝতে হবে ওই বামফ্রন্টের মানে ওই ভূত এখনো তারা করছে ওনাকে। জানেন খুব স্পষ্ট ভাবে যে বামপন্থীরা এখনো তাদের অর্গানাইজেশন, তাদের শুনলাম স্নেহায়ন সরকারের কাছে আমার প্রশ্ন যে আজকে মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে যে কথাটা আমরা আগেও আলোচনা করছিলাম, সেখানে এই যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে কথা বলেছেন, সেখানে পরিযায়ী শ্রমিকদের বিষয়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো তথ্য রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। কিভাবে দেখছে বিজেপি যে রাজ্যে কত পরিযায়ী শ্রমিক আছে? আর এবং এই যে 1.5 কোটি শ্রমিক আমাদের রাজ্যে থাকে, তারা তো আমরা জানি যে তারা সেটেলড হয়ে গিয়েছে এই রাজ্যে, আপনারা কি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে পরিযায়ী হতে হলো কেন? যখন ভারতবর্ষ স্বাধীন হচ্ছে তখন ভারতবর্ষের জিডিপিতে শেয়ার ছিল হচ্ছে কি 27%। ফ্রেট ইকুইলাইজেশন পলিসি করে কংগ্রেসকে এখান থেকে ইন্ডাস্ট্রি নিয়ে যেতে হয়েছিল মুম্বাই, আহমেদাবাদে। আর আজকে আমাদের এখানকার যুব সমাজকে বাইরে চাকরি করতে যেতে হচ্ছে। সেটা একটা ডাক্তার হতে পারে, একটা ইঞ্জিনিয়ার হতে পারে, একটা ম্যানেজমেন্টের ছাত্র হতে পারে, কিংবা একটা নির্মাণ কর্মী হতে পারে। আমাদের বক্তব্য হচ্ছে গিয়ে যে তোমরা যে বলছো এই রাজ্যে এসছে, এই রাজ্যে গত 10 বছরে কটা মানুষ এসছে চাকরি করতে, আর এই রাজ্য থেকে কত মানুষ গেছে চাকরি করতে, তার একটা শ্বেতপত্র তোমরা পাবলিশ করে। এই শ্বেতপত্র আজ অব্দি কেন পাবলিশ হলো না? দেখুন, আমি এখানে জানেন যে 1.5 কোটি অলরেডি রাজ্য সরকার জানিয়েছে, শ্বেতপত্র জানি মুখে বলছে, রাজ্য সরকার জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে প্রায় 1.5 কোটি মানুষ বিহারের লোক, গুজরাটের লোক। রাজ্য সরকার বলছে না, মুখ্যমন্ত্রী মুখে বলে তো অনেক সময় মানে সেই 1.5 কোটি কোনো ভিত্তি নেই। এই 1.5 কোটি কবে এসেছে? আরেকটা বিষয়, যেভাবে 22 লক্ষ বাইরে গেছে, ধরুন আজকেও 22 লক্ষ বাইরে আছে, 22 লক্ষ যারা বাইরে গেছে, 22 লক্ষ বাইরে গেছে, তাদের মধ্যে অধিকাংশ আজকের মঞ্চ থেকেও এই অযোগ্যদের জন্য যে তৎপরতা আমরা দেখেছি আদালতে রাজ্য সরকারের, যোগ্যদের জন্য আজকেও কোনো বিকল্প অ্যানাউন্স করা হলো না, বরং অনেক বেশি বাঙালি অস্মিতা নিয়ে কাটিয়ে দিলেন সময়। কেন? আসছি শুনে
না, আমি একটা কথা এই ক্ষেত্রে বলি, রাজ্য সরকার এসএসসির ক্ষেত্রে যথেষ্ট মানবিক এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন, কিন্তু দেখা গেল যে অযোগ্যদের জন্য মানবিক তো, যোগ্যদের জন্য মানবিক তো, যোগ্যদের জন্য কোন কাজটা করলেন? মামলাটা করলেন যারা এবং মামলাটায় সিদ্ধান্ত নিলেন যারা, তাদের মধ্যে কেউ আজকে সাংসদ হয়ে গেছেন, বিচারপতি, এবং মামলাটা করা হলো। কিন্তু দেখা গেল প্রধানমন্ত্রী এলেন, এসএসসি 26,000-এর কথা বললেন, কই নিটের কথা তো বললেন না, একবারও বললেন না। উত্তরপ্রদেশে আমি বলি, উত্তরপ্রদেশে বারবার বারবার অর্থাৎ নিজের দোষটা কিন্তু বারবার নিটে কেউ চাকরি হারায়নি, নিটের পরীক্ষা ব্যাপমের কথা বলো। আগামী দিনে বাঙালিকে সেই ন্যারেটিভ অনুযায়ী রাজ্য বিধানসভা আসি ব্যাপমের কথা বলো, যেখানে মেরে দিয়েছিলে। কথা শোনা ধৈর্য রাখুন, বাকিদের এক লাইনে কথা বললেন না, আজকে ন্যারেটিভ অনুসারেই ভাববে, নাকি এই মুহূর্তে যে ধরুন অযোগ্যদের জন্য রাজ্য সরকারের সক্রিয় চিন্তা ভাবনা বা মানে একদমই নেই, অযোগ্যদের জন্য যথেষ্ট চিন্তা ভাবনা আছে, এই বিষয়গুলো বাঙালি মননে থাকবে? আপনার কি মনে হয়? সম্বিত পাল, হ্যাঁ, আরেকবার প্রশ্নটি করবেন স্যার। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, মুখ্যমন্ত্রী মানে আজকে গোটা সময়টা আপনিও বললেন যে অন্যান্য ইস্যুগুলো সব গৌণ হয়ে গিয়েছে, তাহলে বাঙালি কি এখন এই বাঙালি অস্মিতার যে ন্যারেটিভ সেট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটার নিয়েই ভাবনা চিন্তা করবে বলে আপনার মনে হয়? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এবং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দক্ষতা নিয়ে এই মুহূর্তে তো বড় কোনো প্রশ্নচিহ্ন তৈরি হয়নি, ইস্যুগুলো হয়েছে কিছু প্রতিষ্ঠান বিরোধিতার, সেই জায়গা থেকে বাঙালি কোন পথে হাঁটার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত আপনার মনে হচ্ছে? দেখুন, একটা বিষয় যে পরিষ্কার হয়ে গেছে আরজি কোডের আন্দোলনের পরে বা আরজি কোডের ঘটনাটির পরে, সেটা হচ্ছে যে একটা বিরাট অংশের মানুষের মনে একটা ক্ষোভ রয়েছে। তারা সেই ক্ষোভ উগড়ে দিতে চান, কিন্তু একটা বিকল্প খুঁজছেন তারা। সেই বিকল্পটা কিন্তু এখনো পর্যন্ত আমার মনে হয় না যে তারা পেয়ে গেছেন বলে। এবং এইখানে কিন্তু একটা ধর্মীয় মেরুকরণ বলুন বা বাঙালি গৌরবের কথা বলুন, সেইটাতে একটা মেরুকরণ একটা হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে গেলে যে সরকার আসবে, সেই বিকল্প সরকার আর কত ভালো কি দিতে পারে বাংলার মানুষের কাছে, সেইটা কিন্তু স্পষ্ট হওয়া দরকার। সেইটা যতক্ষণ না স্পষ্ট হচ্ছে মানুষের কাছে, এবং বিশেষত গ্রামাঞ্চলের মানুষের কাছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বলা খুব মুশকিল যে সত্যি সত্যি 2026-এ একটা পরিবর্তন হতে পারে, হয়ে যাবে কিনা। তবে আবারও বলবো যে এখনো সময় রয়েছে, এখনো ইস্যু অনেক কিছু উঠে আসতে পারে, এখনো একটা কোনো ইস্যু ঢেউ উঠতে পারে, এই বাঙালি গৌরবের ইস্যুটাই বড় হয়ে উঠতে পারে, তার জন্য একটু অপেক্ষা আমাদের করতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আজকের এই সময়ের মঞ্চে ছিলেন বিশিষ্ট অতিথিরা। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে নজর থাকবে যে রাজ্যের আইন শৃঙ্খলা, নিয়োগ দুর্নীতি, নারী সুরক্ষা নিয়ে যে সমস্ত ইস্যু বিরোধীদের মুখে ছিল, তা বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নকে এড়িয়ে গিয়েছেন। আগামী দিনে সেক্ষেত্রে কি চায়ের দোকানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই উত্তর খোঁজার চেষ্টা করবেন কিনা, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। এখন আজকের মতো এই সময়ে এই পর্যন্তই। দেখতে থাকুন NK TV বাংলা।